একদম চোখ নামে মেরে বলে দিচ্ছে, হাতে 10 মিনিট সময় আছে। এই 10 মিনিট তুই শুধু আমার দিকে তাকিয়ে থাকবি, উইদাউট ব্লিঙ্কিং আইস, অ্যান্ড ইটস ইউর পানিশমেন্ট। কিসের পানিশমেন্ট ভাইয়া? কি ভুল করেছি আমি? এতদিন আমার সামনে বাচ্চা সেজে ঘুরে বেড়ানোর পানিশমেন্ট, আমাকে বোকা বানানোর পানিশমেন্ট, আমার অবর্তমানে শাড়ি পরার পানিশমেন্ট, আমার অপছন্দের রং গায়ে চড়ানোর পানিশমেন্ট। জারিফ ভাই আমার, দয়া করে দৃষ্টিটা একটু সংযত কর। তুই যার দিকে নজর দিচ্ছিস সেই কিন্তু আগে থেকেই বুকড। মনে আছে, চুল টানার জন্য মাথা ফাটিয়ে দিয়েছিল, এবার হয়তো চোখটাই তুলে নিবে। জারিফের কথায় ঘাড় বাঁকিয়ে তাকায় জারিফ। ভ্রুজোড়া কুচকে সন্দিহান চোখে জিজ্ঞেস করে, কি বলছো তুমি? কে আমার মাথা ফাটিয়েছে? আমি নিজেই তো ছাদ থেকে পড়ে মাথা ফাটালাম। জারিফ থামে, চায়ের কাপটা টেবিলে রেখে ঘুরে বসে প্রান্তের দিকে। সকলে তখন একে একে ড্রয়িং রুম ত্যাগ করেছে। জারিফ সেদিকে এক পলক তাকিয়ে হুট করেই প্রান্তের হাত চেপে ধরে। প্রান্ত চোখ ছোট ছোট করে তাকায় জারিফের ধরে রাখা হাতের দিকে। কি হচ্ছে সব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। জারিফ আমতা আমতা করে বলে, প্রান্ত ভাই, তোমার বোনটাকে দিবে আমায়? 1 কোটি টাকা দিয়ে কিনে নিয়ে যাব। টাকা কম হলে বইল, দরকার হলে আরও দিব। যা চাইবে তাই দিব, প্রমিস। জারিফের কথায় বিরক্তিতে হাত দুটো ছাড়িয়ে নেয় প্রান্ত। গলার টাইটা ঢিলে করতে করতে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, তোর কি আমাকে বোন বিক্রেতা মনে হয়? জারিফ থতমত ছায়। কথার মানে বুঝাতে না পেরে পুনরায় প্রান্তের হাত চেপে ধরে। কিনে নিয়ে যাব বলতে 1 কোটি টাকা দেনমোহরে বিয়ে করে নিয়ে যাব সেটা বুঝিয়েছি। যতই হোক আমার বউ বলে কথা, তুমি চাইলে টাকার পরিমাণ আরও বাড়াতে পারো। জারিফের কথায় প্রান্ত চোখ ছোট ছোট করে তাকায়, মুখে খানিকটা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে, কোন বোনকে বিয়ে করতে চাইছিস? প্রিয়, দি গ্রেট কামরবতীকে। জারিফের কথায় বিস্ময় মুখ হাঁ হয়ে যায় প্রান্তের। নিজেকে ধাতস্থ করে হাত দুটো ছাড়িয়ে নেয় সন্তপর্ণে। শার্টের উপরের দুটো বোতাম খুলে বাতাস করতে থাকে অলস ভঙ্গিতে। দু হাতে শার্টের উপরিভাগ নাড়াতে নাড়াতে বলে, দিব, তার আগে দুটো কবর খুঁড়ে রাখিস, একটা তোর জন্য আর একটা আমার জন্য। তবে আমার একটা কন্ডিশন আছে, আমার কবরটা অবশ্যই বনানী বা ধানমন্ডিতে রাখবি। কত কষ্ট পেয়ে মরবো সেটা তো জানি না। আর অবশ্যই সেখানে একটা পোস্টার টাঙিয়ে রাখবি, যেখানে লেখা থাকবে, ফুপাতো বোনকে মামাতো ভাইয়ের কাছে বিয়ে দিতে গিয়ে চাচাতো ভাইয়ের হাতে খুন, দ্য গ্রেট অভাগা প্রান্ত মিহাফ চৌধুরী। প্রান্তের কথায় ফিক করে হেসে ফেলে পারুল। পারুলকে হাসতে দেখে ধীর পায়ে হেঁটে চলে যায় প্রান্ত। এখন হয়তো গলাটা ফেটেই যাবে পানি পান করতে না পারলে। ভাবা যায় কি দুঃসাহসেই ছিলে। পাহারাদারকে বলছে আমানত তুলে দিতে। সকাল হলেই সূর্যটা যেন মাথা চাড়া দিয়ে ওঠে। শীত শীত ভাব কমে আসায় সূর্যের তাপটা যেন সকলকে ভস্ম করে দিতে চায়। প্রান্ত বিরক্ত হয় গরমে। বিরক্তিতে গলার টাই খুলতে খুলতে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে চলে যায় রান্নাঘরে। শার্টের হাতায় কপালের ঘামটুকু মুছে ব্যঙ্গাত্মক সুরে আওড়াতে থাকে, শ্বশুর আব্বা, আপনি কি আবার শাশুড়ি আম্মার সাথে ঝগড়া করেছেন? ইউ আর আ ভেরি ব্যাড পারসন। আপনার না হওয়া জামাইকে এভাবে পুড়িয়ে কয়লা বানিয়ে ফেলছেন। আপনার নামে তো জামাই অত্যাচারের মামলা করা উচিত। কথাগুলো বলতে বলতেই রান্নাঘরে প্রবেশ করে প্রান্ত। আশেপাশে না তাকিয়ে সোজা চলে যায় ফ্রিজের কাছে। ফ্রিজ খুলতেই তার চোখ দুটো চকচক করে ওঠে। প্রিয়ন্তী শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছে। প্রান্ত হাত বাড়িয়ে শরবতের গ্লাসটা তুলে নেয়। ঢকঢক করে এক চুমুকে সম্পূর্ণ শরবতটা শেষ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তৃপ্তির ঢেকুর তুলতেই ঘাড় বাঁকিয়ে তাকায় সিঙ্কের সামনে দাঁড়িয়ে থাকা প্রিয়ন্তীর দিকে, যে উল্টো দিক ঘুরে দাঁড়িয়ে আছে। প্রান্তের মুখে হাসি ফুটে ওঠে। মুখে হাসি বজায় রেখেই নিঃশব্দে হেঁটে গিয়ে দাঁড়ায় প্রিয়ন্তীর পেছনে। প্রিয়ন্তীর ওড়নাটা তুলে নিয়ে সেটায় মুখ মুছে নেয় সন্তপর্ণে। প্রিয়ন্তীর ওড়নায় যেন আদুরে গন্ধ ভাসে। প্রান্ত প্রাণ ভরে সেই ওড়নার ঘ্রাণ নেয়। নিজেকে ধাতস্থ করে মুখ তুলে তাকাতেই রাগী রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকা কাইফাকে দেখে চমকায়। ভূত দেখার মতো চমকে এক পা পিছিয়ে আসতেই কাইফা তেজি কণ্ঠে বলে ওঠে, আপনি এত অসভ্য কেন আঙ্কেল? বলা নেই কওয়া নেই, হুট করে এসে একটা মেয়ের ওড়নায় মুখ মুছে নিলেন। ছা, আপনার বউ আপনাকে প্যাটায় না? প্রান্ত ভ্যাবা চ্যাক্কা খায়। প্রিয়ন্তীর জায়গায় কাইফাকে দেখে পুনরায় এক পা পিছিয়ে যায়। কাইফাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করতেই তার মুখে বিস্ময় ফুটে ওঠে। মেয়েটা তাকে আবার আঙ্কেল ডাকছে, তাও আবার অসভ্য অপবাদ দিয়ে। প্রান্ত রেগে যায়। যতটুকু দূরত্ব বাড়িয়েছিল সেইটুকু ঘুচে নেয় প্রান্তের দিকে এগিয়ে যেতে যেতে। প্রান্তকে এগিয়ে আসতে দেখে ভরকায় কাইফা। পিছিয়ে যেতেই সিঙ্কের সাথে কোমরের ঘর্ষণ লেগে উপরের অংশ বেঁকিয়ে যায়, যার দরুন মাথাটা আরও খানিকটা পিছিয়ে যায়।
প্রান্তের রাগী রাগী চেহারা দেখে শুকনো ঢোক গিলে কাইফা। ভয়ের দরুন হাত দুটো চেপে ধরে বুকের মধ্যেখানে। এই মেয়ে, সমস্যা কি তোর? তুই আবার আমাকে আঙ্কেল ডাকছিস? আমাকে কোন দিক দিয়ে আঙ্কেলের মতো দেখতে, স্টুপিড? প্রান্তের ধমকে কেঁপে ওঠে কাইফা। ভয়ের দরুন চোখ মুখ খিচে কাপা কাপা কণ্ঠে বলে, সরি আঙ্কেল। পুনরায় আঙ্কেল ডাকে বিস্ময় মুখ হাঁ হয়ে যায় প্রান্তের। মেয়েটি আবার তাকে আঙ্কেল ডাকছে, কি বজ্জাত মেয়ে! সহসাই রাগের মাত্রা তরতর করে বেড়ে যায় তার। রাগে হাত পা শিরশির করছে, যার দরুন রাগ নিয়ন্ত্রণে হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলে। রাগ কমানোর উদ্দেশ্যে এক পা পিছিয়ে এসে আঙুলের ডগা দিয়ে কপাল ঢলতে থাকে অনবরত। প্রান্ত পিছিয়ে যেতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে কাইফা। নিজেকে ধাতস্থ করে ঘাড় উঁচু করে দেখতে থাকে প্রিয়ন্তী আসছে কিনা। সেখানে চোখ রেখেই বিড়বিড় করে বলতে থাকে, এই মেয়ে, তাকা এদিকে। আমার হাতের এটা কি জানিস? এনআইডি কার্ড, যেখানে একজন ব্যক্তির সকল তথ্য দেয়া থাকে। দেখ, এখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে, নাম প্রান্ত মিহাফ চৌধুরী, পিতার নাম নওয়াব চৌধুরী, মাতার নাম মোহনা চৌধুরী, জন্ম 14 এপ্রিল 1995। এবার হিসাব করে বলতো আমার বয়স কত? প্রান্তের প্রশ্নে ঘোর কাটে কাইফার। চোখ ঘোরাতেই দেখতে পায় প্রান্ত তার সামনে এনআইডি কার্ড ধরে রেখেছে। কাইফা ততস্থ হয়, মাথার ঘোমটাটা টেনে সামনের দিকে ঝুঁকে চোখ পিটপিট করে দেখতে থাকে কার্ডটি। সহসাই তার মুখে কাদো কাদো ভাব ফুটে ওঠে। প্রান্ত ভরকায়, নিজেকে ধাতস্থ করে ভ্রু কুচকে জিজ্ঞাসা করে, এই মেয়ে, কাঁদছিস কেন? কি সমস্যা? প্রশ্নটা করতেই সহসা চোখ জোড়া বড় বড় হয়ে যায় তার। হন্তদন্ত হয়ে কাইফার দিকে এগিয়ে গিয়ে তড়িৎ বেগে জিজ্ঞাসা করে, তুই কি আমার বয়স দেখে কাঁদছিস? কাইফা মাথা নাড়ায়, ভয়ে ভয়ে আমতা আমতা করে বলে। প্রান্ত ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, বিরক্তি ভাব কাটিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় কাইফার দিকে। কাইফার পরনে সাদা রঙের কুচকে থাকা ঢিলে ঢালা জামা, সাদা জামার সাথে পরনে লাল সুতি ওড়না, যেটা দিয়ে পুরো মাথায় মুড়িয়ে রেখেছে। প্রান্ত থমকায়, তার কাছে মনে হলো পুরো ব্যক্তিটাই যেন প্রিয়ন্তীর ছায়া, প্রিয়ন্তীর প্রতিচ্ছবি। আদরে আদরে ভাব পুরো মুখ জুড়েই ছড়িয়ে আছে। প্রান্ত ভাইয়া শরবতটা খেয়েছো? তোমার আসতে দেরি হচ্ছিল বলে আমি সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কাইফা বলেনি তোমায়? প্রিয়ন্তীর কথাই ঘাড় বাঁকিয়ে তাকায় প্রান্ত। সহসাই তার মুখে হাসি ফুটে ওঠে। তবে প্রিয়ন্তীর হাতে থাকা হট ওয়াটার ব্যাগ দেখে ভ্রু কুচকে জিজ্ঞেস করে, এটা নিয়ে কোথায় গিয়েছিলি? প্রিয়ন্তী ব্যাগটাকে সেলফে রেখে সোজা গিয়ে দাঁড়ায় কাইফার পাশে। উত্তেজনায় কাইফার হাত দুটো চেপে ধরে চিন্তিত স্বরে বলে, নানুর জন্য নিয়ে গিয়েছিলাম। তুমি বলো তো, আমার রেজাল্ট কি? পরীক্ষায় ভালো করেছি নাকি খারাপ? প্রিয়ন্তীর চিন্তিত মুখখানা দেখে মাথা নিচু করে হাসে প্রান্ত। হাতে ধরে রাখা রেজাল্ট কার্ডটা মুখের সামনে ধরে আর চোখে তাকায় প্রিয়ন্তীর দিকে। সম্পূর্ণ কার্ডটার দিকে চোখ বুলাতে বুলাতে বলে, জানিস, আজকের মতো এতটা অপমানিত আমি জীবনেও হইনি। তোর টিচার্সরা রীতিমতো আমাকে ধরে বেঁধে রাখতে চেয়েছিল। অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে এসেছি, না হলে কি যে হতো, আমার মান সম্মান হয়তো ধুলোতেই মিশে যেত আজ। প্রিয়ন্তী ভীত হয়, ভয়ে ভয়ে এক পা এগিয়ে এসে ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করে, কেন? আমি কি খুব খারাপ রেজাল্ট করেছি? প্রিয়ন্তীর কষ্ণে মুখ টিপে হাসে প্রান্ত। রেজাল্ট কার্ডে চোখ রেখে পুনরায় বলে, 1300 নম্বরের মধ্যে 1280 নম্বর পেয়ে 300 জন স্টুডেন্টের মধ্যে টপ করেছিস তুই। প্রান্ত থামে, শার্টের কলার ঠিক করতে করতে গর্বের সহিত বলে, তাই জিজ্ঞেস করছিল তুই কার কাছে পড়িস, তোকে কে পড়ায়, এই সবার কি? আমিও বলে দিয়েছি আমি পড়াই। বলতে দেরি, তৎক্ষণাৎ তারা ছুটে এসে আমার হাতে পায়ে ধরে, আমি যাতে তাদের গাধা স্টুডেন্টের পড়িয়ে মানুষ করে দেই। তুই বল, একজন সফল চাকরিজীবীকে গাধা পড়ানোর অফার দেয়াটা অপমানজনক না? প্রান্তের কথায় বিস্ময়ে মুখ হা হয়ে যায় প্রিয়ন্তীর। তবে কথাগুলো শুনে ফিক করে হেসে ফেলে কাইফা। হাসির শব্দে ভ্রু কুচকে তাকায় প্রান্ত। কাইফার হাসি হাসি মুখের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে, এই মেয়ে, তোর রোলটা বল দেখি, কি রেজাল্ট করেছিস? রোল কত তোর? কাইফা মিইয়ে যায়, আমতা আমতা করে বলে। কাইফার কথায় প্রান্ত যেন আকাশ থেকে পড়ে। সহসাই মনে মনে বিড়বিড়ায়, কি বলে এই মেয়ে? 300 জনের মধ্যে তার রোল 299। তবুও নিজেকে স্বাভাবিক করে চোখ বুলায় রেজাল্ট কার্ডের দিকে। প্রান্ত চোখ বড় বড় করে তাকায়, বিস্ময়ে মুখটাও হা হয়ে যায় কিঞ্চিত। তড়িঘড়ি করে পকেট হাতরে চশমা বের করে চোখে পড়ে নেয় দ্রুতগতিতে। পুনরায় রেজাল্ট কার্ডে চোখ বুলিয়ে চোখ ঘোরায় প্রিয়ন্তী আর কাইফার দিকে। তারা দুজনেই তার দিকে তাকিয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টিতে। প্রান্ত দীর্ঘশ্বাস ফেলে, কাইফার দিকে তাকিয়ে কিরমিরিয়ে বলে, এই মেয়ে, তোর মাথায় সমস্যা আছে জানতাম, চোখে সমস্যা আছে একটু আগে জানলাম, এখন দেখি পড়াশোনাতেও সমস্যা। 14টা সাবজেক্টের মধ্যে 11টাতেই ফেল। মেয়ে মানুষ এত সাবজেক্টে ফেল করে কেমনে? ছ্যাঃ। প্রান্তের কথায় মন খারাপ হয়ে যায় প্রিয়ন্তীর। তবে চোখ জোড়া চকচক করে ওঠে কাইফার। সে দৌড়ে এসে প্রান্তের হাত থেকে রেজাল্ট কার্ডটা ছিনিয়ে নেয় খপ করে। সেটাতে চোখ রেখে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, 3টাতে তো পাশ করেছি, 3 টাকা দিন, মসজিদে দান করে আসি। প্রান্ত আহুমকের মতো তাকিয়ে থাকে।
নিজেকে ধাতস্থ করে মুখ কুচকে বিড়বিড়ায়। এই মেয়ে কি পাগল? 11টা সাবজেক্টে ফেল করে দুঃখী না হয়ে 3টা সাবজেক্টে পাশ করে খুশি হচ্ছে, আবার বলছে মসজিদে 3 টাকা দান করবে। স্ট্রেঞ্জ। তবে সহসাই রাগ ফুটে ওঠে তার মুখাবয়। মেয়েটি কি বলল তাকে 3 টাকা দিতে, তাও আবার মসজিদে দান করার জন্য? প্রান্ত কটমটিয়ে তাকায়। কাইফার উল্লাসিত মুখের দিকে তাকিয়ে সিঁড়ির দিকে হাঁটা ধরতে ধরতে কিরমিরিয়ে বলে, সর ফকিন্নি। সন্ধ্যা হতেই বাড়ির চারদিক আলোকিত হয়ে পড়েছে। ছোট ছোট রং বেরঙের লাইট এবং বিভিন্ন রঙের রঙিন কাপড়ে পুরো বাগানকে সজ্জিত করা হয়েছে। বাগানের একপাশে হলুদের স্টেজ করা হয়েছে, আর তার পাশেই গোল গোল করে চেয়ার পেতে অতিথিদের বসার আয়োজন করা হয়েছে। কাইফার আনা লোকগুলো সকাল থেকে কাজ করে বিকেলের মধ্যে স্টেজটাকে সাজিয়ে তুলেছে অপরূপভাবে। একটু আগেই মাগরিবের আজান পড়েছে, যার দরুন সন্ধ্যার আধার ঘনিয়ে আসতেই সেই সাজটা যেন তার নিজস্ব রূপ ধারণ করেছে। তার নিজস্ব মুগ্ধতা ছড়াচ্ছে চারদিকে। নামাজ শেষ করে ছাদের এক কোণে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে এসবই দেখছিল প্রিয়ন্তী। সহসাই কাঁধে ঠান্ডা হাতের স্পর্শে পিছু ফিরে তাকায় সে। সন্ধিহান চোখ তাক করতেই দেখতে পায় কাইফা তার দিকে তাকিয়ে আছে বিরক্তিতে। এটা একটা বিয়ে বাড়ি প্রিয়, কত লোকজন আসছে বলতো? তুই এমন মরা মানুষের মতো ঘুরে বেড়াচ্ছিস কেন? এমন পুরনো জামাকাপড় পরে থাকলে কেউ বলবে তুই এই বাড়ির মেয়ে? কাইফার প্রশ্নে মুচকি হাসে প্রিয়ন্তী। দূরত্ব ঘুচিয়ে এক পা এগিয়ে আসে কাইফার দিকে। তার মাথায় দেয়া এলোমেলো ওড়নাটাকে ঠিক করতে করতে আলহাদি কণ্ঠে বলে, পুরনো কোথায়, বরং এগুলো পরেই তো আমি স্বস্তি পাই। নতুন জামা কেমন ম্যাড়মেড়ে লাগে, অস্বস্তি হয় আমার। পুরনো জিনিসেই শান্তি বেশি, সাথে আরামদায়কও হয়। প্রিয়ন্তীর কথায় মৃদু হাসে কাইফা। সে জানে প্রিয়ন্তী কথা ঘোরাচ্ছে। সে নিজে নিজেকে কখনোই বাড়ির সদস্য মনে করে না, তাই নিজেকে উপস্থাপন করে খুব সাদমাটাভাবে। আড়ালে রাখে নিজের সকল নাম পরিচয়। কাইফা ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় ছাদের রেলিং ঘেঁষে। বাগানের দিকে মুখ ঘুরিয়ে দৃষ্টি তাক করে প্রিয়ন্তীর মায়ের কবরের দিকে। চোখ দুটো সেখানে স্থির করে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, তোর মা আত্মহত্যা করেছিল কেন? প্রিয়ন্তী চমকিয়ে তাকায়। এক পা এগিয়ে গিয়ে দাঁড়ায় কাইফার বাম পাশে, যেখান থেকে তার মায়ের কবরটা স্পষ্ট দেখা যায়। তাদের এত বছরের সম্পর্কে কাইফা কোনোদিন তাকে এই প্রশ্নটা করেনি, তাহলে আজ করল কেন? প্রিয়ন্তী স্থির হয়। বিস্ময় কাটিয়ে কাইফার দৃষ্টি অনুসরণ করে চোখ ঘোরায় মায়ের কবরের দিকে। নিস্তেজ কণ্ঠে বলে, হয়তো পৃথিবীতে তার প্রয়োজন ফুরিয়েছিল। কাইফা পুনরায় মৃদু হাসে। ছাদের রেলিংয়ে রাখা প্রিয়ন্তীর হাতের ওপর হাত রেখে কাটকাট কণ্ঠে জিজ্ঞেস করে, কিন্তু তোর তো তাকে প্রয়োজন ছিল, তাহলে তোকে রেখে পালিয়ে গেল কেন? প্রিয়ন্তী মলিন হাসে। এটা খুব সহজ প্রশ্ন, যে প্রশ্নের উত্তর সে মায়ের মৃত্যুর পরেই পেয়েছে। তাই কবরের দিকে দৃষ্টি তাক করেই শান্ত কণ্ঠে বলে, হয়তো আমার থেকে কবরটাই তার আপন ছিল। প্রিয়ন্তীর শান্ত কিন্তু ভয়ঙ্কর কথাটায় কেঁপে ওঠে কাইফা। চোখ ঘুরিয়ে তাকায় প্রিয়ন্তীর মলিন মুখটা দিকে। কালো ওড়নায় ঢাকা মুখটায় ক্লান্তির ছাপ স্পষ্ট। কাইফা দীর্ঘশ্বাস ফেলে। আকাশের দিকে মুখ তুলে বিড়বিড়িয়ে বলে, তোর মায়ের কবর আপন করা দায়ী লোকটাকে কখনো ক্ষমা করিস না প্রিয়, কখনো করিস না। ঘড়িতে রাত ৮টা। পুরো বাড়িতে মেহমানে গিজগিজ করছে। বিয়ে বাড়ির বাচ্চারা বাড়ি আর বাগানে ছোটাছুটি করছে। তাদের হাসির খিলখিল শব্দে পুরো বাড়ি মুখরিত হয়ে আছে। বাড়ির বড় সদস্যরা ব্যস্ত অতিথি আপ্যায়নে। তারা সকলেই বাগানে উপস্থিত। যেসব অতিথি আসছে তাদেরকে সাদরে গ্রহণ করছেন নওয়াব, নৌশেদ ও নূর চৌধুরী। তার সাথে তাদের গিন্নিরাও আছে কুশল বিনিময়। প্রিয়ন্তী রান্নাঘরে দাঁড়িয়ে ট্রেতে নাস্তা সাজাচ্ছে। আরও ঘণ্টাখানেক আগে মিহিকে সাজানোর জন্য পার্লার থেকে 5টা মেয়ে এসেছে। প্রিয়ন্তীর ব্যস্ততার কারণে তাদের এতক্ষণ নাস্তা দিতে পারেনি, তাই যখনই কাজের থেকে ছুটি পেয়েছে তখনই ছুটে এসেছে তাদের জন্য নাস্তা তৈরি করতে। নাস্তা তৈরি হতেই ট্রে হাতে ছুটে চলে যায় দোতলায়। উদ্দেশ্য মিহিয়াপুর রুম। প্রিয়ন্তী সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখা হয় কাইফার সাথে। প্রিয়ন্তীকে দেখে কাইফা হন্তধন্ত হয়ে ছুটে আসে প্রিয়ন্তীর উদ্দেশ্যে হাঁপাতে হাঁপাতে। এতক্ষণ কোথায় ছিলি প্রিয়? তোকে সেই কখন থেকে খুঁজছি। কাইফার প্রশ্নে প্রিয়ন্তী পুনরায় হাঁটতে শুরু করে। কাইফাও হাঁটতে থাকে প্রিয়ন্তীর পিছু পিছু। আমি রান্নার ওই দিকটায় গিয়েছিলাম সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্য। মামারা তো অতিথি আপ্যায়নে ব্যস্ত, আর প্রান্ত ভাই কোথায় গিয়েছে জানিই না, তাই তাদের অবর্তমানে আমি সেই দায়িত্বটা সামলাচ্ছিলাম। তোর সৌহার্দ্য ভাই কোথায়? প্রশ্নটা শুনে প্রিয়ন্তীর মন ধক করে ওঠে।
নিজেকে ধাতস্থ করে পিছু ফিরতেই দেখতে পায় কাইফা তার দিকে তাকিয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টিতে। প্রিয়ন্তী চমকায়। আজ সারাদিন সৌহার্দ্য ভাই বাড়িতে নেই, তবুও তার একবারের জন্য সেই কথা মনে পড়েনি। প্রিয়ন্তী ভাবনায় পড়ে। মামারা বা প্রান্ত ভাই বাহিরে থাকলে তো তাদের কথা সারাক্ষণ মনে পড়ে তার, এমনকি ছোট্ট মনে চিন্তা ভর করে তাদের নিয়ে। তাহলে সৌহার্দ্য ভাইয়ের ক্ষেত্রে এমনটা হলো না কেন? তার অস্তিত্ব কি প্রিয়ন্তীর জীবনে গুরুত্বপূর্ণ নয়, নাকি সেরকম কোনো জায়গায় তৈরি হয়নি তার মনে? প্রিয়, কাইফার ডাকে ঘোর কাটে প্রিয়ন্তীর। পুনরায় ঘুরে হাঁটা ধরে মিহির রুমে উদ্দেশ্যে। যেতে যেতে কাইফাকে বলে, সৌহার্দ্য ভাই চট্টগ্রাম গিয়েছে কাজে, কাল আসবে হয়তো। কথাটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলে কাইফা। সৌহার্দ্যের অনুপস্থিতির কথা জানতে পেরে সহসাই তার মুখে মৃদু হাসি ফুটে ওঠে। প্রিয়ন্তী ট্রে হাতে রুমে প্রবেশ করতেই চোখ চকচক করে ওঠে উপস্থিত সকলের। প্রিয়ন্তী চোখ তুলে তাকাতেই দেখতে পায় সকলে তার দিকে তাকিয়ে আছে হাসি হাসি মুখে। প্রিয়ন্তী মাথার ওড়নাটা ঠিক করে ট্রে হাতে এগিয়ে যায় মেয়েগুলোর দিকে। একে একে সকলের হাতে শরবতের গ্লাস তুলে দিতে থাকে সন্তপর্ণে। প্রিয়ন্তীর পিছু পিছু রুমে প্রবেশ করে কাইফা। সকলের চোখ তার দিকে পড়তে ইতস্তত তার রুমের এক কোণে গিয়ে দাঁড়ায় কাঁচুমাচু হয়ে। কামড়বতী ভাবি, তুমি সাজবে না? কথাটা বলেই জিহ্বায় কামড় বসায় সিয়ারা। বেফাস মন্তব্য করায় ভীত ভীত চোখে তাকাতে দেখতে পায় সকলে তার দিকে তাকিয়ে আছে চোখ বড় বড় করে। সিয়ারা বোকা হাসে। কিছু বলতে যাবে তার আগেই তার মুখ চেপে ধরে মানহা। সকলের উদ্দেশ্যে বোকা হাসে বলে, গতকাল ওকে জোর করে কৃমির ঔষধ খাইয়েছিলাম, এখন সেগুলো পেটের মধ্যে সাঁতার কাটছে আর কুটকুট করে কামড়াচ্ছে ওকে। বেচারি সেই কামড় সহ্য করতে না পেরে উল্টাপাল্টা বকছে। হা রে। কথাটা শুনে সকলের মুখ হাঁ হয়ে যায়। তখনই ঘরে প্রবেশ করে রাহেলা বেগম। তাকে ধরে ধরে নিয়ে এসেছে পারুল। রাহেলা বেগম আসতেই সকলে ছুটে আসে তার কাছে। তাকে নিয়ে বসায় খাটের মধ্যিখানে। সহসাই তাকে চারপাশ থেকে ঘিরে বসে সারা, মিহা, মানহা আর সিয়ারা। দাদিকে দেখে মেকআপ রেখে ধীর পায়ে হেঁটে আসে মিহি। তার পা দুটো জড়িয়ে ধরে বসে পড়ে ফ্লোরে। রাহেলা বেগম মুচকি হাসে। উৎকণ্ঠা নিয়ে বলে, মিহি বুবু, এইখানে বসছ কেন? ওঠো, গায়ে ময়লা লাগবে, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও, হলুদ মাখাতে হবে না? কথাটা শুনে মিহি আরও শক্ত করে পা দুটো জড়িয়ে ধরে। আহ্লাদ নিয়ে বলে, আমি চলে গেলে আমাকে মনে রাখবে তো দাদি? মিহির প্রশ্নে ক্ষীর্ণ শব্দে হাসে রাহেলা বেগম। তাকে তুলে নিজের পাশে বসিয়ে জড়িয়ে ধরে পরম মমতায়। এক হাতে থুতনি চেপে ধরে আফসোসের সুরে বলে, মনে রেখে লাভ কি বুবু? দেখা যাবে জামাই পেয়ে নিজেই আমাদের ভুলে গেছিস। পরে আমরা কাঁদব তোর জন্য, আর তুই কাঁদবি জামাইয়ের জন্য। রাহেলা বেগমের কথায় উচ্চ শব্দে হেসে ওঠে সকলে। তবে লজ্জা পেয়ে তাকে জড়িয়ে ধরে মিহি। হাসি ঠাট্টার মাঝেই রাহেলা বেগমের চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা প্রিয়ন্তীর দিকে। এসব কথা শুনে সে লজ্জায় মাথা নুইয়ে রেখেছে। মেয়েটা এত লাজুক। প্রিয় বুবু, এই দিকে আয়, দেখ সকলে কত মজা করছে, তুই দূরে দাঁড়িয়ে কি করছিস? রাহেলা বেগমের কথায় চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। কিছু বলতে যাবে তার আগেই মিহি দ্রুত পায়ে হেঁটে গিয়ে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে। প্রিয়ন্তীর গালে হাত রেখে হাসি হাসি মুখে বলে, মেয়েদের জন্য হলুদের ড্রেস কোড করা হয়েছে, টিয়ে রঙের শাড়ি আর নীল ব্লাউজ। তুই আমাদের সাথে ম্যাচিং করে পরবি তো প্রিয়? প্রিয়ন্তী হাত কচলাতে থাকে। আমতা আমতা করে কিছু বলতে যাবে তার আগেই মিহি পুনরায় বলে ওঠে, কাইফার জন্য এনেছি। কাইফা, তুমি পরবে তো? বলেই ঘাড় বাঁকিয়ে তাকায় কাইফার দিকে। কাইফা মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝাতেই সকলে ইয়াহু বলে চিৎকার দিয়ে ওঠে। হালকা টিয়ে রঙের শাড়ির কুচিগুলো উঁচু করে দোতলার করিডরে পা টিপে টিপে হাঁটছে প্রিয়ন্তী। জীবনে প্রথমবার শাড়ি পরার দরুন হাঁটতে বেশ বেগ পোহাতে হচ্ছে তাকে। শাড়ির কুচিগুলো উপরে তুলে হাঁটায় তার ফর্সা পায়ের সোনালি নুপুর জোড়া দৃশ্যমান হয়ে আছে। প্রিয়ন্তী থামে। লম্বা একটা শ্বাস টেনে মাথার ওড়নাটা ঠিক করতেই চোখ চলে যায় সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে থাকা ফুল লেন্থের আয়নাটার দিকে। প্রিয়ন্তী সেদিকে এগিয়ে গিয়ে নিজেকে দেখতে থাকে আপাদমস্তক। শাড়ি পরার দরুন তার লজ্জা লজ্জা লাগছে। মনে হচ্ছে শাড়ি ভেদ করে তার শরীরের প্রতিটা লোমকূপ বেরিয়ে আসছে। প্রিয়ন্তী স্থির হয়। শাড়ির কুচিগুলো ছেড়ে দিয়ে পুনরায় চোখ রাখে আয়নায়। সে পরে আছে হালকা টিয়ে রঙের একটি জামদানি শাড়ি আর ফুল হাতার একটি সুতি নীল রঙা ব্লাউজ।
নিজেকে ঢাকতে তার উপর জড়িয়েছে সেই রঙেরই একটি ওড়না। সে হিজাব পরতে পারি না বিধায় ওড়নাটাকেই বেছে নিয়েছে হিজাবের প্রতিরূপ হিসেবে। সেই সাথে হাতে জড়িয়েছে নীল রঙা দু মুঠো কাচের চুড়ি। ফর্সা মুখশ্রীতে কোনো প্রসাধনীর ছাপ না থাকায় তাকে কুয়াশায় সিক্ত সতেজ কচু পাতার ন্যায় লাগছে, যার গায়ে বিন্দু বিন্দু কুয়াশার মতো ল্যাপটে রয়েছে মুগ্ধতা। প্রিয়, তোকে দারুণ লাগছে, একদম পুতুলের মতন। সাবধানে থাকিস পাখি, নয়তো কেউ পুতুল ভেবে তোকে তুলে নিয়ে যাবে। কথাগুলো কানে পৌঁছতেই তড়িৎ বেগে পিছু ফিরে তাকায় প্রিয়ন্তী। সহসায় প্রান্তকে তার দিকে তাকিয়ে মিটিমিটি আসতে দেখে ঘোমটাটা টেনে মাথা নুইয়ে ফেলে লজ্জায়। কিছুক্ষণ আগের কানে পৌঁছনো কণ্ঠটা ঠাহর করতে পারল না সে, যার দরুন মনে মনে বিড়বিড়ায়, কথাগুলো কে বলল তাকে? প্রান্ত ভাইয়া? প্রান্ত ভাইয়ের গলা তো এমন নয়, তাহলে কে বলল কথাগুলো? প্রান্ত ভাইয়ের ভূত? প্রিয়ন্তী তটস্থ হয়। নুইয়ে রাখা মাথাতেই সন্দিহান দৃষ্টিতে আর চোখে টাকায় প্রান্তের দিকে। প্রিয়ন্তীর কর্মকাণ্ডে মিটিমিটি হাসে প্রান্ত। নিজেকে ধাতস্থ করে তড়িঘড়ি হেঁটে গিয়ে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে। প্রিয়ন্তীকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে প্রিয়ন্তীর হাত দুটো নিজের সামনে মেলে ধরতেই প্রিয়ন্তীর হাতে পড়া কাচের চুড়ির রিন রিন শব্দে আলোড়িত হয়ে ওঠে পুরো সুইমিং পুল। প্রান্ত চুড়িগুলোর দিকে এক পলক তাকিয়ে ফট করেই মেলে রাখা হাতটায় নিজের ফোনটা রেখে চোখ দিয়ে ইশারা করে তাড়া দিতে দিতে বলে, মোনাফ ভিডিও কলে আছে, তোর সাথে কথা বলবে। আমি নিচে যাচ্ছি, কথা শেষ করে জলদি আয়। কথাটা শেষ হওয়া মাত্রই সিঁড়ির দিকে হাঁটা ধরে প্রান্ত। প্রান্তের এহেনকাণ্ডে বিস্ময়ে মুখ হাঁ হয়ে যায় প্রিয়ন্তীর। নিজেকে ধাতস্থ করে কিছু বলতে যাবে তার আগেই ফোনের ওমাস থেকে ভেসে আসে সৌহার্দ্যের কণ্ঠস্বর। প্রিয়, ফোনটা ঠিক করে ধর না বাবুনি। আমি কি ছাদ দেখার জন্য কল করেছি? প্রিয়ন্তী ফোনের দিকে তাকায়। ফোনের স্ক্রিনে সৌহার্দ্যকে তৃষ্ণার্তের ন্যায় তাকিয়ে থাকতে দেখে সহসাই অস্বস্তি ছড়িয়ে পড়ে তার তনুমনে। অস্বস্তিতেই কাঁপা কাঁপা হাতে ফোনটা তাক করে নিজের দিকে। সে কখনো কারো সাথে ভিডিও কলে কথা বলেনি, যার দরুন ফোনটা তার দিকে তাক করলেও ক্যামেরাটা বেঁকে রয়েছে অন্যদিকে। সৌহার্দ্য বিরক্ত হয়। আধ খাওয়া সিগারেটটা অ্যাশ ট্রেটে ফেলে ঝাঝালো কণ্ঠে বলে, মিটিং হোল্ড করে কল করেছি তোকে দেখার জন্য, আর তুই আমাকে পুল দেখাচ্ছিস? বেয়াদব মেয়ে। ক্যামেরাটা ঠিক করে ধর, নয়তো বাড়ি ফিরে ওই পুলের মধ্যে তোকে চুপিয়ে মারবো, আই সোয়ার। শেষ কথাটায় কেঁপে ওঠে প্রিয়ন্তী। চোখ জোড়া মেঝেতে স্থির করে শাড়ির আঁচলটা কাঁধে তুলে নেয় সন্তর্পণে। ইতিউতি করে ক্যামেরাটা তাক করে নিজের মুখ বরাবর। সৌহার্দ্যের সামনে সে কখনোই এই রূপে আসেনি, যার দরুন লজ্জায় গাল দুটো রক্তিম হয়ে উঠছে ক্রমশই। প্রিয়, তাকা আমার দিকে। নেশাতুর কণ্ঠস্বর কানে বাজতেই বরফের ন্যায় জমে যায় প্রিয়ন্তী। হাত পা শিরশির করে ওঠে অজানা অনুভূতিতে, যার দরুন চোখের দৃষ্টি ফেলতে থাকে এলোমেলো। লুক অ্যাট মি। একটা কথা কতবার বলা লাগে তোকে? প্রিয়ন্তী কেঁপে ওঠে। নিজেকে ধাতস্থ করে চোখ পিটপিট করে তাকায় ফোনের স্ক্রিনে। সৌহার্দ্যকে তার দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পুনরায় মাথা নুইয়ে ফেলে লজ্জায়। একদম চোখ নামাবি না বলে দিচ্ছে। হাতে 10 মিনিট সময় আছে। এই 10 মিনিট তুই শুধু আমার দিকে তাকিয়ে থাকবি, উইদাউট ব্লিঙ্কিং আইস, অ্যান্ড ইটস ইয়োর পানিশমেন্ট। প্রিয়ন্তীর বুকটা ধক করে ওঠে। কি ভুল করেছে বুঝতে পারছে না সে, তাই শাড়ির আঁচলটা খামচে ধরে আমতা আমতা করে জিজ্ঞেস করে, কিসের পানিশমেন্ট ভাইয়া? কি ভুল করেছি আমি? প্রিয়ন্তীর প্রশ্নে মাথা নিচু করে হাসে সৌহার্দ্য। সেই হাসিতে পুনরায় মিয়ে যায় প্রিয়ন্তী। ভয়ে মুখটা নিচু করতেই সৌহার্দ্য মুখে একটা সিগারেট পুড়ে নেয়। প্রিয়ন্তীর স্নিগ্ধ মুখটায় চোখজোড়া স্থির রেখে সিগারেটটাকে জ্বালিয়ে নেয় লাইটারের সাহায্যে। সেটাতে পরপর কয়েকটা টান দিয়ে প্রিয়ন্তী উদ্দেশ্যে কাতর কণ্ঠে বলে, এতদিন আমার সামনে বাচ্চা সেজে ঘুরে বেড়ানোর পানিশমেন্ট, আমাকে বোকা বানানোর পানিশমেন্ট, আমার অবর্তমানে শাড়ি পরার পানিশমেন্ট, আমার অপছন্দের রং গায়ে চড়ানোর পানিশমেন্ট। একদমে কথাগুলো বলে সৌহার্দ্য থামে। লম্বা একটা শ্বাস টেনে বাঁকা হেসে পুনরায় বলে, আর শাড়ি পরে আমাকে ভাইয়া ডাকার পানিশমেন্ট। প্রিয়ন্তী ভরকায়। সহসাই চোখজোড়া নিক্ষেপ করে সৌহার্দ্যের ধোঁয়ায় জড়িত মুখটায়। সেখানে চোখজোড়া স্থির করে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, মানে শাড়ি পরে ভাইয়া ডাকা যায় না? প্রিয়ন্তীর প্রশ্নবিদ্ধ মুখটা দেখে পুনরায় মাথা নিচু করে হাসে সৌহার্দ্য। মুখ তুলে সেখানে কাঠিন্য ভাব বজায় রেখে গম্ভীর কণ্ঠে বলে, শাড়ি পরে ভাইয়া ডাকা নিষেধ। তখন তো কি বোন বোন লাগে। ইটস নট গুড ফর ফিলিংস অ্যান্ড নট গুড ফর হার্ট। প্রিয়ন্তী ভ্যাবা চেকা খায়। কথাগুলোর মানে বুঝতে পেরে গুটিয়ে যায় লজ্জাবতী লতার মতো। প্রিয়ন্তীর কর্মকাণ্ডে মিটিমিটি হাসে সৌহার্দ্য। নিজেকে ধাতস্থ করে প্রিয়ন্তীর উদ্দেশ্যে বলে, জিজ্ঞেস করবি না শাড়ি পরে ভাইয়া না ডাকলে কি হবে?
সৌহার্দ্যের প্রশ্নে চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। ক্ষীর্ণ কণ্ঠে মিনমিনিয়ে জিজ্ঞেস করে, কি হবে? তোকে বউ বউ লাগবে, একদম নেচের বউ, কলিজা কাঁপানো বউ। প্রিয়ন্তীর কান দুটো গরম হয়ে আসে। প্রতিধ্বনি হয়ে কানে বাজতে থাকে কলিজা কাঁপানো বউ। তবে নিজেকে ধাতস্থ করে আমতা আমতা করে জিজ্ঞেস করে, আপনি জানলেন কি করে আমি শাড়ি পরেছি? ফোনে তো শুধু আমার মুখটাই দেখা যাচ্ছে। প্রিয়ন্তীর প্রশ্নে চেয়ার থেকে এগিয়ে এসে সামনে ঝুঁকে বসে সৌহার্দ্য। ফোনটাকে মুখের কাছে এগিয়ে এনে হিসহিসিয়ে বলে, ইটস ম্যাজিক পাখি। প্রিয়ন্তী কেঁপে ওঠে সেই কণ্ঠস্বরে। বিদ্যুতের ন্যায় ঝটকা লাগে সর্বাঙ্গে। তার মনে হলো সৌহার্দ্য ভাই কথাটা যেন তার কানে কানে এসে বলে দিয়ে গেল। প্রিয়ন্তীর ভাবনার মাঝেই ধীর পায়ে হেঁটে আসে জারিফ। প্রিয়ন্তীকে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে পেছনে লুকানো হাত দুটো মেলে ধরে সামনে। সহসাই তার মুখে মৃদু হাসি ফুটে ওঠে। প্রিয়ন্তীকে অন্যমনস্ক থাকতে দেখে তড়িৎ বেগে ছুটে এসে 3 আঙুলের ডগা দিয়ে হলুদ ছুঁয়ে দেয় প্রিয়ন্তীর গালে। আকস্মিক স্পর্শে কেঁপে ওঠে প্রিয়ন্তী। নিজেকে ধাতস্থ করে কিছু বলতে যাবে, তার আগেই জারিফ পালিয়ে যেতে যেতে ক্ষীর্ণ কণ্ঠে বলে, আজ শুধু হলুদ ছুঁয়েছি, এরপর হলুদ নয়, ডিরেক্ট আমার প্রেম ভালোবাসা আদর ছোঁয়াবো। আর স্পর্শটা শুধু গালে নয়, ছড়িয়ে পড়বে প্রতিটা অঙ্গে। জারিফ, ডোন্ট ডেয়ার টু টাচ হার। আর কিরো বাস্টার্ড। প্রিয়ন্তী কেঁপে ওঠে। তবে জারিফের কথায় নয়, ফোনের ওপাশ থেকে ভেসে আসে সৌহার্দ্যের তীব্র হুঙ্কারে। প্রিয়ন্তী ভ্যাবাচ্যাকা খায়। জারিফের দিকে তাকাতেই দেখতে পায় সে ততক্ষণে সিঁড়ি বেয়ে নিচে নেমে গিয়েছে। চোখ ঘুরিয়ে সৌহার্দ্যের দিকে তাকাতেই দেখতে পায় সৌহার্দ্য হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে আছে রক্তিম চোখে। প্রিয়ন্তী তবদা খেয়ে যায়। নিজেই নিজেকে প্রশ্ন করে, ব্যাপারটা কি হলো? সৌহার্দ্য ভাই জারিফ ভাইয়াকে দেখলো কি করে? ক্যামেরাটা তো আমারই দিকে তাক করা। হলুদের প্রোগ্রাম শুরু হয়েছে আরও ঘণ্টাখানেক আগে। মিনিকে স্টেজে বসিয়ে দিয়ে সকলে বসেছে স্টেজের সামনে পেতে রাখা চেয়ারগুলোতে। সারির প্রথম টেবিলগুলোতে বসেছে বাড়ির সকল বয়স্ক সদস্য, আর পেছনেরগুলোতে বসেছে আমন্ত্রিত সকল অতিথি। বাড়ির কনিষ্ঠ সদস্যরা বসে আছে মিহির পাশে। কেউ ছবি তুলছে তো কেউ মেহেন্দি পড়ছে। এই 1 ঘণ্টা যাবৎ শুধু হলুদ মাখানোই হয়েছে। হলুদ মাখানো শেষ হতেই শুরু হয়ে যায় মেহেন্দি পরার ধাপ। সকলে হুমড়ি খেয়ে পড়েছে মেহেন্দি আর্টিস্টের সামনে। প্রিয়ন্তী মাত্রই বাগানে এসেছে। জারিফের করা অসভ্যতার পর সে আর সাহস পায়নি নিচে আসার, যার দরুন সহসাই ঘরে গিয়ে শাড়ি পাল্টে গায়ে জড়িয়ে নিয়েছে নীল রঙা একটি সুতির জামা। জামার সাথে থাকা সাদা রঙের ওড়নাটা দিয়ে নিজেকে মুড়িয়ে নিচে নামতেই ডাক পড়ে শাহানা চৌধুরীর। প্রিয়ন্তী স্থির হয়। পিছু ফিরে তাকাতেই দেখতে পায় তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে শাহানা চৌধুরী ও তার 2 বোন সাহারা খাতুন আর সাবিহা আমজাদ। প্রিয়ন্তী তাদের দিকে এগিয়ে যেতেই শাহানা চৌধুরীর রাগী রাগী কণ্ঠে বলে, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? আজ কি পাখনা গজিয়েছে নাকি? শাহানা চৌধুরী থামে। প্রিয়ন্তীকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে তাচ্ছিল্যের সুরে বলে, নাকি ছেলে পটানোর ধান্দায় নেমেছিস? শাহানা চৌধুরীর কথায় চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। তার কথায় সাহারা খাতুন আর সাবিহা আমজাদকে মিটিমিটি হাসতে দেখে আমতা আমতা করে বলে, আমি রুমেই ছিলাম মামি, তোমার কিছু লাগবে? প্রিয়ন্তীর কথায় মুখ বাঁকায় সাহারা খাতুন। বোনের মুখ থেকে এই মেয়ের কথা শোনার পর থেকেই এই মেয়েকে অসহ্য লাগছে তার। এমনভাবে কথা বলছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। আমার আপা আর বোন এসেছে সেই বিকেলবেলা, তুই তাদের একবারও খোঁজ নিয়েছিস? তারা কি খাবে না খাবে জিজ্ঞেস করেছিস? শাহানা চৌধুরীর প্রশ্নে নিয়ে যায় প্রিয়ন্তী। হাত কচলাতে কচলাতে ক্ষীর্ণ সুরে বলে, আমি তো দেখিনি তারা এসেছে, নয়তো গিয়ে খোঁজ নিতাম। তাদের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, এখন কি খাবেন বলুন, আমি বানিয়ে আনছি। শাহানা চৌধুরী খ্যাক করে ওঠে। 1 পা এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলে, তোর কি মনে হয় আমরা তোর জন্য না খেয়ে বসে আছি? তুই আসবি, জিজ্ঞেস করবি, এরপর খাবার বানিয়ে আনবি, আর আমরা ছোট লোকের মতো খেয়ে নিব? প্রিয়ন্তীর চোখে অশ্রু ভর করে। অশ্রুসিক্ত নয়নে বলে ওঠে, সরি মামি, আর এমন ভুল হবে না। প্রিয়ন্তীর চোখে অশ্রু দেখে তৃপ্ত হাসে শাহানা চৌধুরী। নিজেকে ধাতস্থ করে কাটকাট কণ্ঠে বলে, এখানে 1 ঢালা মেহেদি পাতা আছে, পানি কম দিয়ে এগুলোকে মিহি করে বেটে নিবি। হলুদের পরেই মেহেদি পরানো শুরু হবে। সবগুলো বেটে তারপরেই বাগানে যাবি। এর আগে যাতে তোকে বাগানের আশেপাশেও না দেখি। বলেই ঢালাটা প্রিয়ন্তী হাতে দিয়ে গটগট পায়ে হেঁটে চলে যায় 3 বোন। কিছুটা দূরে যেতেই সাবিহা আমজাদ বলে ওঠে, আপা, টিউব মেহেদি তো অনেকগুলোই এনেছে দেখলাম, তাহলে ওকে দিয়ে এতগুলা মেহেদি পাতা বাটানোর কারণ কি?
প্রশ্নটা শুনে বাঁকা হাসে সাহানা চৌধুরী। বোনের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার আগেই সাহারা খাতুন বলে ওঠে, হ্যাঁ রে, তোর কি কখনো বুদ্ধিশুদ্ধি হবে না নাকি? এই মেয়েকে অনুষ্ঠানের থেকে দূরে রাখার জন্যই তো এত কিছু করা, নয়তো এখনকার যুগে কে বাটা মেহেদি হাতে পড়ে। সাবিহা আমজাদ বোকা হাসে, পিছু ফিরে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে, একদম পারফেক্ট কালার। বরের ভালোবাসা পেতে পেতে তো তুমি মারাই যাবে পুতুলি। সায়ানের কথায় ঘোর কাটে প্রিয়ন্তীর। একটু আগেই বাটা মেহেদি হাতে বাগানে এসেছে সে। সকলের দিকে এক পলক তাকিয়ে হারিয়ে গিয়েছিল একটু আগে তার সাথে ঘটা ঘটনার মধ্যে। মেঝমামির দেয়া পাতাগুলো বাটতে তার 1 ঘন্টা সময় লেগেছে। হাত কাটা থাকায় বারবার থেমে থেমে পাতাগুলো বাটতে হয়েছে তাকে। পারুলসহ বাড়ির সকলে বাগানে থাকায় কেউ সাহায্য করতে পারেনি তাকে। এমনকি তারা কেউ জানেও না প্রিয়ন্তীকে দিয়ে মেহেদি পাতা বাটানো হচ্ছে, তাই সবগুলো পাতা তাকে একাই বাটতে হয়েছে। দিবা স্বপ্নবিলাসিনী? জি। প্রিয়ন্তীর বেখেয়ালি উত্তরে সায়ান ক্ষীর্ণ হাসে, সামনের দিকে ঝুঁকে হিসহিসিয়ে বলে, চলো বিয়ে করে ফেলি। তোমার হাতের মেহেদির রং দেখে প্রেম প্রেম পাচ্ছে আমার। প্রিয়ন্তী ভরকায়, লজ্জায় মিয়ে যেতেই মাথা নিচু করে হাসে সায়ান। নিজেকে ধাতস্থ করে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ বোলায় প্রিয়ন্তীর সর্বাঙ্গে। কি ম্যাডাম, আপনার কি শাড়িটারি নেই নাকি? গায়ে শাড়ি জড়াননি কেন? জানেন, এই যে এতগুলা মেয়ে শাড়ি পরে ঘুরঘুর করছে, তাদের কারো গা থেকে বউ বউ গন্ধ আসছে না, কিন্তু দেখুন আপনার মেহেদি রাঙা হাত থেকে কেমন বউ বউ গন্ধ আসছে। শাড়ি পরা থাকলে এক্ষুনি কাজী অফিসে নিয়ে বিয়ে করে ফেলতাম, ট্রাস্ট মি। বলেই পুনরায় ঝুঁকে আসে প্রিয়ন্তীর মুখ বরাবর। আকস্মিক ঘটনায় প্রিয়ন্তীর বুকটা ছলাৎ করে ওঠে। কিছুটা পিছিয়ে যেতেই হাত টেনে ধরে সায়ান, যার দরুন যতটুকু দূরত্ব বেড়েছিল সেটুকুও ঘুচে যায় হাতের টানে। এত পালাই পালাই স্বভাব কেন ম্যাডাম? আমি কি আপনাকে চুরি করে নিয়ে যাচ্ছি? আঙ্কেল, আপনি কে? এভাবে ওর হাত ধরে রেখেছেন কেন? কাইফার ডাকে পিছু ফিরে তাকায় সায়ান। সেই শব্দে ঘাড় টাত করে তাকায় প্রিয়ন্তী। কাইফাকে দেখে সায়ানের হাত ঝাড়া মেরে সেদিকে ছুটে যায় তড়িৎ বেগে। সায়ান নিজের হাতের দিকে তাকিয়ে পুনরায় চোখ তুলে তাকায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীকে কাইফার পেছনে লুকিয়ে থাকতে দেখে মনে মনে বিড়বিড়ায়, আমার থেকে পালিয়ে গিয়ে লুকিয়ে পড়া তো? আপনাকে বিয়ে করে তবে আমার বুকে লুকাবো, তখন দেখব আমার থেকে পালান কিভাবে। কালই আসছে আপনাকে আমার করে নিতে, দুষ্টু পুতুলি। আঙ্কেল, আপনি চোর নাকি ডাকাত? সায়ান ভ্যাবা চাকা খায়। চোর, ডাকাত, আঙ্কেল, 3টে শব্দই একসাথে হজম হচ্ছে না তার। মুখ ফুটে কিছু বলতে যাবে তার আগেই কাইফা হুড়মুড়িয়ে বলতে থাকে, নাকি কিডন্যাপার? প্রিয়কে কিডন্যাপ করতে এসেছেন? কি সাংঘাতিক! আপনাকে দেখে তো ভদ্রঘরের ছেলেই মনে হচ্ছে, কিন্তু রাত বিরাতে এসেছেন কিডন্যাপিং করতে? আপনাকে আমি পুলিশে দিব। তার আগে তোকে আমি পাবনায় পাঠাবো, স্টুপিড। শান্ত পুরুষালী কণ্ঠে পিছু ফিরে তাকায় কাইফা। তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকায় প্রিয়ন্তী আর সায়ান। তাদের থেকে 1 হাত দূরেই পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে প্রান্ত। তার চোখ জোড়া তাক করা কাইফার ভয়ার্থ মুখটার ওপর। প্রান্তকে দেখে কাইফা ভয়ে মিয়ে গিয়েছে। প্রান্ত 1 পা এগিয়ে আসতেই ধীর পায়ে প্রিয়ন্তীর পিছে গিয়ে লুকিয়ে পড়ে কাইফা। প্রিয়ন্তীর পেছন থেকেই উকি দিয়ে দেখতে থাকে প্রান্তের রাগী মুখখানা। রিল্যাক্স সায়ান, ডোন্ট মাইন্ড, শি ইজ আ ম্যাড গার্ল, প্রিয়র ফ্রেন্ড। এর স্বভাবই, যাকে তাকে আঙ্কেল ডাকে। সায়ান মুচকি হাসে, কাইফার দিকে তাকিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে, হাই, আমি সায়ান, মিহিরের দেবর। হলুদের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে এসেছি। নাইস টু মিট ইউ। সায়ান থামে, মাথা নিচু করে রাখা প্রিয়ন্তীর মুখের দিকে তাকিয়ে ক্ষীর্ণ কণ্ঠে বলে, তবে তোমাদের প্রিয়কে কিডন্যাপ করতে নয়, বন্দি করতে আসব, সেটা খুব শীঘ্রই, আই প্রমিস। কাইফা বোকা হাসে, প্রান্তের দিকে 1 পলক তাকিয়ে সায়ানের উদ্দেশ্যে আমতা আমতা করে বলে, সরি আঙ্কেল। কথাটা শেষ হতেই জিভায় কামড় বসায় কাইফা। প্রান্ত আর সায়ানকে আহাম্মকের মতো তাকিয়ে থাকতে দেখে পুনরায় মিনমিনিয়ে বলে, সরি ভাইয়া। প্রান্ত কাঁদো কাঁদো মুখে তাকায়। প্রিয়ন্তীর দিকে তাকিয়ে অসহায়ের মতো বলে, প্রিয়রে, এমন তারছিড়া মাইয়া কই পাইলি? জীবনডারে তেনা তেনা কইরা দিতাছে। লাল নীল আলোর ঝলকানিতে আলোকিত হয়ে রয়েছে পুরো চৌধুরী ভিলা। ছোট ছোট বৈদ্যুতিক বাতিগুলো জ্বলছে আর নিভছে। আলোর সেই ঝলকানির সাথে ছন্দ মিলিয়ে সকলে মেতে রয়েছে আনন্দ উল্লাসে, যার ছাপ ফুটে রয়েছে সকলের মুখাবয়। হলুদ সন্ধ্যার প্রধান আকর্ষণ মিহিকে বসিয়ে রাখা হয়েছে পুষ্পসজ্জিত একটি সোফায়। তার দুপাশেই বসেছে 2 জন মেহেদি আর্টিস্ট, যারা খুব যত্ন সহকারে তার হাত দুটোকে রাঙিয়ে তুলছে মেহেদিতে।
মিহি চোখ ঘুরিয়ে তাকায় স্টেজের সামনে পেতে রাখা চেয়ারগুলোতে, যেখানে উপস্থিত রয়েছে তার বাড়ির সকল সদস্য। সকলের চোখে মুখে হাসির রেশ দেখে সহসাই মনটা খারাপ হয়ে যায় তার। আজই এই বাড়িতে তার শেষ দিন ভাবতেই অক্ষিকটরে খানিকটা অশ্রু ভর করে। মিহি নিজেকে সামলে নেয়, চোখ ঘুরিয়ে তাকায় তার মেহেদি রাঙানো হাতের দিকে। তার হাতের তালুতে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে রায়ানের বউ। লেখাটা দেখে অশ্রুসিক্ত নয়নে মৃদু হাসে মিহি। দীর্ঘ 4 বছর পর অবশেষে তাদের প্রেম পূর্ণতা পেতে যাচ্ছে বিয়ের মাধ্যমে। আগামীকাল থেকে এই হাতে রাঙানো মেহেদির মতোই সে কাগজে কলমে রায়ানের বউ হয়ে যাবে। কথাটা ভাবতেই পুনরায় মুখে মৃদু হাসি ফুটে ওঠে মিহিরের। এসব ভাবনার মাঝে হঠাৎ করে পুরো বাগানে অন্ধকার ছড়িয়ে পড়ে। আকস্মিক ঘটনায় ভয় ও আতঙ্কে বুকটা ধক করে ওঠে মিহিরের। আশেপাশে তাকিয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়াতে যাবে, তার আগেই স্টেজে মুভিং হেডলাইট জ্বলে ওঠে। সেই আলো ভেদ করে স্টেজে প্রবেশ করতে থাকে সারা, রিশা ও মিহা। তাদের স্টেজে উঠতে দেখে চিন্তামুক্ত হয়ে পুনরায় সোফায় বসে পড়ে মিহি। মিহিরে এহেন কাণ্ডে স্টেজে প্রবেশ করতে করতে মুখ টিপে টিপে হাসে 3 জন। মিহি তাদের উদ্দেশ্যে চড়ভঙ্গি দেখাতেই কানের লতিকা চেপে ধরে সলি বুঝায় মিহা। মিহার কাণ্ডে হেসে ফেলে মিহি। তখনই সাউন্ড বক্সে বেজে ওঠে তাদের যৌথ নৃত্য প্রদর্শনের গানটি। নাচের মাঝেই বাগানে উপস্থিত সকলে করতালিতে ফেটে পড়ে। তাদের মাঝে 2-1 জন উঠে হুইসেল বাজাতে শুরু করে নৃত্য প্রদর্শনকারীদের উদ্দেশ্যে। এই সবের মধ্যেও নিজেকে গুটিয়ে রেখেছে প্রিয়ন্তী। এই পরিস্থিতিতে অভ্যস্ত না থাকায় সে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে স্টেজের এক কোণে। বারবার চলে যেতে চাইলেও কাইফার জন্য এক চুলও নড়তে পারেনি সেখান থেকে। কাইফা তার হাত দুটো শক্ত করে চেপে ধরে দাঁড়িয়ে আছে তারই পাশে। চল ভেতরে যাই, অনেকক্ষণ তো হলো নাচ দেখছিস, অস্বস্তি হচ্ছে আমার। দেখ সবাই কিভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। প্রিয়ন্তীর কথায় চোখে মুখে বিরক্তির ভাব ফুটে ওঠে কাইফার। প্রিয়ন্তীর মুখে এই কথাটা সে এই পর্যন্ত প্রায় 15 থেকে 20 বার শুনে ফেলেছে, যার দরুন কথার প্রত্যুত্তরে সে প্রত্যেকবারই বলে উঠেছে, এমন করছিস কেন? দেখ সকলে কত আনন্দ করছে, একটু স্বাভাবিক হয়ে দাঁড়া না। কেউ আমাদের দেখছে না, আর কেউ আমাদের দেখবে কেন? নাচ কি আমরা করছে? যারা নাচ করছে সকলে তো তাদের দেখতেই ব্যস্ত। একটা কথা এতবার বলার পরও কাজ না হওয়ায় কাইফা বিরক্ত হয়। বিরক্তিতে কোমরে হাত বেঁধে প্রিয়ন্তীর করুণ মুখটার দিকে তাকিয়ে কাটকাট কণ্ঠে জিজ্ঞেস করে, কে দেখছে আমাদের বল, তার চোখ তুলে ফেলবো আমি। কাইফার কাটকাট প্রশ্নে স্টেজের অপর পাশে দৃষ্টি নিক্ষেপ করে প্রিয়ন্তী, যেখানে ঠোঁটের উপর আঙুল রেখে তার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে সায়ান। প্রিয়ন্তী ভীত হয়, চোখ ঘুরিয়ে কাইফার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, স্টেজের ওপাশের মানুষজন। প্রিয়ন্তীর কথায় ভ্রু কুচকে সেদিকে উঁকি দেয় কাইফা। কাঙ্ক্ষিত ব্যক্তিকে খোঁজার উদ্দেশ্যে চোখের দৃষ্টি ফেলতে থাকে এলোমেলো। সহসাই তার চোখ জোড়া স্থির হয় প্রান্তের উপর। প্রান্তকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে বুকটা ধক করে ওঠে তার। কাইফা বড় একটা শ্বাস টানে। নিজেকে ধাতস্থ করে চোখ পিটপিট করে সন্ধিহান চোখে তাকাতেই দেখতে পায় প্রান্তের চোখ জোড়া তখনও তার উপর তাক করা। প্রান্তকে তার দিকে নিষ্পলক তাকিয়ে থাকতে দেখে ভয়ে হাত পা বরফের ন্যায় জমে যায় তার। শিরদণ্ড দিয়ে বয়ে যায় শীতল প্রবাহ, যার দরুন ভয়ে চোখ জোড়াকে বন্ধ করে নেয় তড়াক করে। বন্ধ চোখেই মনে মনে বিড়বিড়ায়, এখন আবার কি ভুল করলি কাইফের বাচ্চা? এই ব্যাটা এমনভাবে তাকিয়ে আছে কেন তোর দিকে, যেন মনে হচ্ছে কথা দিয়ে ঝাড়তে না পেরে চোখ দিয়ে গিলে খাচ্ছে। কাইফা ধাতস্থ হয়, পুনরায় চোখ ছোট ছোট করে তাকায় প্রান্তের দিকে। প্রান্তকে তখনও তার দিকে তাকিয়ে থাকতে দেখে মুখ কুচকে বিড়বিড় করে বলে, এই ব্যাটার চরিত্র খারাপ জানতাম, হুটহাট এসে ওড়নায় মুখ মুছত, এখন দেখছি দৃষ্টিও খারাপ। ছ্যা, বুইরা খাটাস। কাইফার ভাবনার মাঝেই সারাদের নাচের সমাপ্তি ঘটে, যার দরুন পুনরায় করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো আসরটা। কাইফার ঘোর কাটে, চোখ ঘুরিয়ে তাকাতেই দেখতে পায় সকলে হুড়মুড়িয়ে স্টেজে প্রবেশ করছে। হলুদের অনুষ্ঠান শেষ হওয়ার দরুন সকলেই এখন নিজেদের মতো নাচছে। সারাদের সাথে নাচে যোগ দিয়েছে তাদের সকল কাজিনরা সহ উপস্থিত আরও অনেকে। সকলের এলোমেলো নাচের মধ্যেই সারার চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা প্রিয়ন্তী আর কাইফার দিকে। সহসাই সে ছুটে এসে তাদের টেনে নিয়ে যায় স্টেজের মাঝে। সারাকে দেখে তার সাথে যোগ দেয় মানহা আর সিয়ারা। তারা সকলে এক প্রকার জোর করেই প্রিয়ন্তী আর কাইফাকে নিয়ে আসে স্টেজের মধ্যিখানে। প্রিয়ন্তী তটস্থ হয়, নিজেকে বারবার গুটিয়ে নিতে চায় নৃত্যরত পুরুষদের অশালীন স্পর্শ থেকে, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয় জারিফের অসভ্য আচরণের কাছে। প্রিয়ন্তীর চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কি করবে বুঝতে না পেরে চোখে দৃষ্টি ফেলতে থাকে এলোমেলো। তখনই ধীর পায়ে স্টেজে হেঁটে আসে সায়ান।
জারিফকে প্রিয়ন্তীর সাথে অসভ্য আচরণ করতে দেখে ঢাল হয়ে দাঁড়ায় প্রিয়ন্তীর সামনে, যার দরুন তার লম্বা অবয়ে ঢাকা পড়ে যায় প্রিয়ন্তীর ছোট্ট দেহখানা। হেই মিস্টার, কন্ট্রোল ইয়োরসেলফ, আদারওয়াইজ আই কান্ট কন্ট্রোল মাইসেলফ। ইউ নো হোয়াট আই মিন? মিউজিকের শব্দে সায়ানের বলা কথাটা জারিফের কানে না পৌঁছালেও সেই কথাটা পৌঁছায় সারার কানে। সারা ঘাড় বাঁকিয়ে পিছু ফিরতেই দেখতে পায় সায়ান দাঁড়িয়ে আছে তার পেছনে। চোখ ঘুরাতেই দেখতে পায় তার পাশে দাঁড়িয়ে আছে এতক্ষণ তার গা ঘেঁষে নাচতে থাকা ছেলেটি। সারা লজ্জায় মাথা নুইয়ে ফেলে। সায়ানকে তার হয়ে কথা বলতে দেখে মনে একটা অদ্ভুত শিহরণ জাগে। মাথা নুইয়ে রেখেই সে সায়ানের দিকে আর চোখে তাকায়, আর নিজেই নিজেকে প্রশ্ন করে, তুই কি আবার এই মনোমুগ্ধকরীর প্রেমে উষ্ঠা খেলি সারা? প্রথমবার তো নিজেকে কন্ট্রোলে রাখতে পেরেছিস, এবার রাখতে পারবি তো, নাকি নিজেকে ধ্বংস করবি তার প্রেমকে আলিঙ্গন করে গিয়ে? অন্যদিকে প্রিয়ন্তীর সাথে করা সারার ঘটনাটি রক্তচক্ষু নয়নে পরখ করছিলেন শাহানা চৌধুরী। নিজের মেয়েকে প্রিয়ন্তীর সাথে এমন আহ্লাদ করতে দেখে সহসাই রাগে রিরি করে ওঠে তার পুরো শরীর। শাহানা চৌধুরী রাগে হাত জোড়া মুষ্টিবদ্ধ করতেই সেই হাত জোড়ায় চোখ যায় সাহারা খাতুনের। বোনকে রেগে থাকতে দেখে সেই রাগ আরও বাড়িয়ে দেওয়ার নেশা জাগে তার মনে। সহসাই মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে তার। সেটাকে মিলিয়ে দিয়ে আফসোসের সুরে বলে, তোর মেয়েটা এমন হাড়ে বজ্জাত কি করে হলো শানু? এই ছোট লোকের বাচ্চাকে নিয়ে কি সব আদিক্ষেতা করছে? ছ্যাঃ! সাহারা খাতুন থামে, আর চোখে বোনের দিকে তাকিয়ে তার মতিগতি পরীক্ষা করে পুনরায় বলে, হ্যাঁ রে, তোর ছেলেটাও কি বোনের মতোই হয়েছে? আগে তো শুনতাম এই ছোট লোকের বাচ্চার জন্য তোর সাথে তেড়ামি করত, কোনো অন্যায় দেখলে প্রতিবাদ করত। বলতে গেলে তোদের মধ্যে এক প্রকার মা ছেলের যুদ্ধ চলত। এখনো চলে নাকি সেই যুদ্ধ খেলা? সাহারা খাতুনের শেষে বলা বিদ্রুপমূলক কথাটা শাহানা চৌধুরীর শরীরে সূচের ন্যায় ফোটে। সহসাই তার মনে পড়ে যায় সৌহার্দের বলা সেদিনের কথাগুলো। সেদিনের বলা কথাগুলোর মানে চট করে বুঝে গিয়েছিল সে। ছেলেকে দীর্ঘ 6 বছর পর প্রিয়ন্তীর হয়ে কথা বলতে দেখে মনটা বিষিয়ে ওঠে তার। তার বাবু কিনা ওই ফকিরনির বাচ্চার হয়ে কথা বলছে, ওই ফকিরনির বাচ্চার জন্য হাত কেটেছে। কথাটা মনে পড়তেই শরীরে আগুন ধরে যায় তার। কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে থাকা স্টেজের উপর প্রিয়ন্তীর দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, এই কাঁটাটাকে কিভাবে তুলব আপা? কাঁটাটা এখন গলা থেকে নেমে বুকে গিয়ে বিঁধেছে। শাহানা চৌধুরীর শান্ত কথাটায় মুখে শয়তানি হাসি ফুটে ওঠে সাহারা খাতুনের। মুখে লেগে থাকা পানের রসটুকু মুছে বোনের দৃষ্টি অনুসরণ করে তাকায় প্রিয়ন্তীর দিকে। সেখানেই চোখজোড়া স্থির রেখে অনমনে বলে, কাটা দিয়েই কাটা তুলতে হবে শানু, তুই শুধু দেখ কি কি করি আমি। এই মেয়ে, শাড়ি সামলে রাখতে না পারলে শাড়ি পরিস কেন? লোকজনকে দেখাতে চাস তোর ফর্সা মসৃণ পেট আছে, নাকি এভাবেই ছেলেদের আকৃষ্ট করতে চাস তোর মতো মাথামোটা মেয়ের প্রেমে পড়ার জন্য? ঝাঁঝালো কণ্ঠস্বর কানে বাজতেই পিছু ফিরে তাকায় কাইফা। পিছু ফিরতেই দেখতে পায় প্রান্ত তার দিকে তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। সেই নজরে স্থির হয় কাইফা, যে এতক্ষণ লাফিয়ে লাফিয়ে গাছ থেকে জবা ফুল পাড়ছিল, যার দরুন তার শাড়ি সরে গিয়ে উন্মুক্ত হয়ে যায় ফর্সা পেটখান। কাইফা ভ্রু কুচকে তাকায় প্রান্তের দিকে, আর মনে মনে বিড়বিড়িয়ে ভাবে, লোকটা তাকে কি বলল? সে ছেলেদের আকৃষ্ট করছে তার প্রেমে পড়ার জন্য? তার চরিত্র কি এতই খারাপ? সহসাই তার মুখ কুচকে যায় ঘৃণায়। ঘৃণার সাথে মুখে রাগও ফুটে ওঠে কিঞ্চিত। মুখে রাগি রাগি ভাব বজায় রেখে কোমরে শাড়ির আঁচলটা গুজে এগিয়ে এসে দাঁড়ায় প্রান্তের সামনে। প্রান্তের দৃষ্টি তখনও তার ওপরেই তাক করা। প্রান্তের সেই দৃষ্টিকে উপেক্ষা করে তেজি কণ্ঠে বলে, এখানে আপনি ছাড়া আর কে আছে আঙ্কেল? এখন কি বলতে চাইছেন আমি আপনাকে প্রেমে ফেলতে চাইছি, অথবা আপনি নিজেই আমার প্রেমে পড়ে গেছেন? কাইফার পাল্টা প্রশ্নে বাঁকা হাসে প্রান্ত। সেই হাসিতে ভ্যাবা চ্যাক্কা খায় কাইফা। প্রান্তকে তার দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে ভয়ে পিছিয়ে যেতে থাকে শুকনো ঢোক গিলে। পিছিয়ে যেতে যেতে এক পর্যায়ে তার পিঠ গিয়ে ঠেকে গাছের সরু কাণ্ডে। কাইফা ভীত হয়। এই অসভ্য লোকের সাথে তর্ক করার জন্য নিজেই নিজেকে শাসায় কতক্ষণ। নিজেকে ধাতস্থ করে ভীত চোখে আশেপাশে চোখ ঘুরাতেই দেখতে পায় পরিবেশ নিশ্চুপ হয়ে আছে। কিছুক্ষণ আগেই মিহিয়াপুর হলুদের প্রোগ্রাম শেষ হয়েছে। সকলে বাড়ির ভেতর চলে গেলেও কাইফা রয়ে গেছে বাগানটায়। ফুলগুলো তার এতটাই ভালো লেগেছে যে এগুলোর লোভে প্রায় ২০ মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে এই গাছটার নিচে, কিন্তু এতক্ষণে একটাও ফুল পাড়তে পারেনি, বরং উল্টো পড়ে গিয়েছে বাঘের খাঁচায়। আশেপাশে প্রিয়ন্তীও নেই যে তাকে বাঁচাবে।
কথাটা ভাবতেই কাদো কাদো ভাব ফুটে ওঠে কাইফার মুখে। তোর মতো মাথামোটা মেয়ের প্রেমে পড়ব আমি? লাইক সিরিয়াসলি? তুই তো আমার হাঁটু সমানও হস না, আর বুদ্ধি তো তারও নিচে। প্রান্ত থামে। ফট করে কাইফার কোমরে গুজে থাকা আঁচলটা ছেড়ে দিয়ে ব্যঙ্গাতুর সুরে বলে, তবে তুই চাইলে ট্রাই করতে পারিস, হয়তো পড়লেও পড়তে পারি। প্রান্ত পুনরায় থামে। সামনের দিকে ঝুঁকে কাইফার কাদো কাদো মুখটার দিকে তাকিয়ে হিসহিসিয়ে বলে, তোর প্রেমে? চোখ বন্ধরত অবস্থায় কেঁপে ওঠে কাইফা। তার পুরো শরীর আষাঢ় হয়ে আসছে। মৃদু বাতাসে শরীর কাঁটা দিয়ে উঠছে ক্ষণে ক্ষণে। কাইফা ভরকায়, মৃদু বাতাস তো এতক্ষণও ছিল, তাহলে তখন শরীরে কাঁটা দিল না কেন? এমনটা কি শীতল বাতাসের জন্য হচ্ছে, নাকি শীতল অনুভূতির জন্য? কাইফা তটস্থ হয়। চোখ পিটপিট করে তাকাতেই দেখতে পায় সামনে কেউ নেই। চোখ খুলে প্রান্তকে দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে কাইফা। পা ফেলে এগিয়ে যেতেই পায়ের নিচে চাপা পড়ে কতগুলো রক্তজবা ফুল। কাইফা চমকায়। এতগুলা ফুল মাটিতে বিছিয়ে থাকতে দেখে সহসাই মুখে মৃদু হাসি ফুটে ওঠে তার। তড়িঘড়ি করে মাটিতে বসে ফুলগুলো কুড়িয়ে আঁচলে তুলে নেয় সন্তর্পণে। সেগুলোতে চোখ বোলাতে বোলাতে বিস্মিত কণ্ঠে বিড়বিড়িয়ে বলে, এতক্ষণ ফুল পাড়ার জন্য বাদরের মতো লাফাচ্ছিলাম, তখন এগুলোকে দেখিনি কেন? নাকি তখন এগুলো ছিলই না? কাইফা চোখ ছোট ছোট করে আশেপাশে তাকায়। বাগানে কাউকে দেখতে না পেয়ে মুখে দ্বিগুণ বিস্ময় ফুটিয়ে তুলে ভয়ার্ত কণ্ঠে তুতলিয়ে বলে, তাহলে এখন এগুলো আসলো কোত্থেকে? ভূতে দিয়ে যায়নি তো? ও আল্লাহ, বাঁচাও! বলেই এক দৌড়ে ছুটে চলে যায় বাড়ির ভেতরে। ঘড়িতে রাত 2টো। পুরো বাড়িতে ছেয়ে আছে নিস্তব্ধতা। সারাদিনের কোলাহল যেন রাতের অন্ধকারে ঢাকা পড়েছে। সেই নিস্তব্ধতা ভেদ করে পা টিপে টিপে নিচে নেমে আসে প্রিয়ন্তী। তার হাতে ধরা পানির খালি মগ। কাইফা ঘুমিয়ে পড়েছে অনেক আগে। প্রিয়ন্তীও ঘুমিয়ে পড়েছিল কাইফার সাথে, তবে একটা খারাপ স্বপ্নে ঘুম ভেঙে যায় তার। সে আজ অনেক দিন পর তার মাকে স্বপ্নে দেখেছে। তার মা স্বপ্নে এসে তাকে কান্নাজড়িত কণ্ঠে বলেছে, প্রিয়, সাবধানে থাকিস মা, নিজেকে রক্ষা করিস নিজের পবিত্রতার জোরে। মনে রাখিস, তোর পবিত্রতাই তোর শক্তি। কথাগুলো বলতে বলতে তার মায়ের মুখ দিয়ে গড় গড় করে রক্ত গড়িয়ে পড়ে। প্রিয়ন্তী ভয় পায়। হাতড়ে তার মাকে ধরতে যাবে, তার আগেই সে তলিয়ে যায় গভীর অন্ধকারে। ভয়ঙ্কর স্বপ্নটাতে গলা শুকিয়ে আসে প্রিয়ন্তীর। প্রচণ্ড শীতেও শরীর ঘামতে থাকে দরদর করে। ভয়ে আর তৃষ্ণায় তড়িৎ বেগে ঘুম ভেঙে উঠে বসে প্রিয়ন্তী। হাতের উল্টো পিঠ দিয়ে গলার ঘামটুকু মুছে পানি পান করার উদ্দেশ্যে মগটা তুলেই দেখতে পায় সেটি পুরোপুরি ফাঁকা। তার পিপাসা মেটানোর জন্য এক বিন্দু পানিও নেই সেই মগে। প্রিয়ন্তী ধাতস্থ হয়। কাইফার দিকে এক পলক তাকিয়ে তার গায়ের কম্বলটা ঠিক করে দেয় আলতো করে। সেই সাথে নিজের মাথার ওড়নাটাও ঠিক করে নেয় সন্তর্পণে। রুমের দরজা ভিড়িয়ে নিঃশব্দে মগ হাতে নিচে নেমে আসে সিঁড়ি বেয়ে। এই মেয়ে, তোর নামটা যেন কি? নিস্তব্ধ পরিবেশে হঠাৎ কারো ডাকে ভয় পেয়ে যায় প্রিয়ন্তী। চমকিয়ে পিছু ফিরতেই দেখতে পায় তার পিছনে দাঁড়িয়ে আছে সাবিহা আমজাদ, যে অনবরত হাই তুলছে আর তার ঘুম ঘুম চোখগুলো ডলছে। প্রিয়ন্তী এগিয়ে যায় তার দিকে। তাকে দেখে আমতা আমতা করে বলে, আমার নাম প্রিয়ন্তী, আপনার কিছু লাগবে আন্টি? আন্টি ডাক শুনে মুখ কুচকায় সাবিহা আমজাদ। ঘুম ঘুম চোখে বিড়বিড়িয়ে বলে, ছোট লোক। কথাটা বলেই সন্তপর্ণে তাকায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীর হাবভাবের কোনো পরিবর্তন না দেখে মুখ লুকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। প্রিয়ন্তী কথাটা না শোনায় মনে মনে খুশি হয় অনেকটা। সেই খুশির রেশ মুখে ফুটিয়ে তুলতে প্রিয়ন্তীর উদ্দেশ্যে বলে, বাগানের ডান দিকে স্টোররুমটাতে বাবুর্চি সহ ক্যাটারিংয়ের কয়েকজন লোক ঘুমিয়েছে। তারা লোক পাঠিয়েছিল কয়েকটা কম্বল দিয়ে আসার জন্য। তুই গিয়ে একটু দিয়ে আসবি মা? আমি যেতাম, কিন্তু দেখ আমার কি পরিমাণে ঘুম পাচ্ছে, চোখ মেলে তাকাতেই পারছি না ঘুমের জন্য। প্রিয়ন্তী হাত কচলাতে থাকে। রাতের বেলায় একা একা এতগুলা লোকের ঘরে যাবে কি করে? লোকগুলো কেমন তাও তো জানে না। যদি তার সাথে খারাপ কিছু করে? প্রিয়ন্তী চোখ ঘুরিয়ে তাকায় বাহিরের দিকে। বাহিরে ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারে ভয়েরা দানা বাঁধে তার মনে। প্লিজ জানা মা। নিজের হাতের উপর অন্য কারো হাতের স্পর্শে ঘোর কাটে প্রিয়ন্তীর। চোখ ঘোরাতেই দেখতে পায় সাবিহা আমজাদ তার হাত দুটো চেপে ধরে রেখেছে আলতো স্পর্শে। প্রিয়ন্তী তটস্থ হয়। হাত ছাড়িয়ে নিয়ে মিনমিনিয়ে বলে, আপনি চিন্তা করবেন না আন্টি, আমি কম্বলগুলো দিয়ে আসছি। কথাটা শুনে সাবিহা আমজাদের চোখ দুটো চকচক করে ওঠে। মুখে হাসি ফুটে উঠতেই তড়িঘড়ি করে বলতে থাকে, সোফার উপরই কম্বলগুলো রাখা আছে, দাঁড়া আমি নিয়ে আসছি। লাগবে না আন্টি, আপনি থাকুন, আমি নিয়ে যাচ্ছি। কথাটা বলেই সোফার দিকে পা বাড়ায় প্রিয়ন্তী। কম্বলগুলোকে হাতে তুলে নিয়ে সেগুলোকে চেপে ধরে ভয়ে ভয়ে। পিছু ফিরে তাকাতেই দেখতে পায় সাবিহা আমজাদ তাকিয়ে আছে ভয়ঙ্কর দৃষ্টিতে।
সেই দৃষ্টিতে কেঁপে ওঠে প্রিয়ন্তী। নিজেকে সামলে নিয়ে মাথার ওড়নাটা ঠিক করে পা বাড়ায় বাগানের উদ্দেশ্যে। সাব্বাস সাবু সাব্বাস, কি সুন্দর অভিনয়টাই না করলি। আয় তোকে দুটো চুমু দেই। হাসতে হাসতে কথাগুলো বলে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে সাহারা খাতুন। তার পিছু পিছু নেমে আসে শাহানা চৌধুরী। দুজনের মুখেই বিশ্বজয়ী হাসি। বোনদের নিচে নামতে দেখে সেদিকে ছুটি যায় সাবিহা আমজাদ। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করে, আপা, বাকিদের রুম থেকে বের করে দিয়েছ তো? আমাদের হাতে কিন্তু সময় খুবই কম, যা করার তাড়াতাড়ি করতে হবে। সাবিহা আমজাদের প্রশ্নে হাতে থাকা পানটা মুখে পুরে নেয় সাহারা খাতুন। আয়েশি ভঙ্গিতে সেটাকে চিবোতে চিবোতে নিশ্চিন্ত কণ্ঠে বলে, সব রেডি করা আছে, বাবুর্চি সহ সকলকে রান্নার কাজে পাঠিয়ে দিয়েছি। রুমটা একদম ফাঁকা। হারুনকে বলেছি ওই রুমে ঘাপটি মেরে বসে থাকতে। মেয়েটা ঢুকলেই যাতে বিশ্রীভাবে ছুঁয়ে দেয় তাকে। দাগ না থাকলে প্রমাণ করব কিভাবে মেয়েটা অপবিত্র। এখন শুধু লোক জড়ো করা বাকি। ওই মেয়েকে আজই এই বাড়ি ছাড়া করব আমি। কথাটা শেষ হতেই তিনজনের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। সেই হাসির মৃদু শব্দ যেন বাড়ির প্রতিটা কণাবিন্দুকে জানান দিচ্ছে, জানিস, মেয়েদের কলঙ্কিত করা খুব সহজ। কলঙ্কটা যেন খুব সহজেই তাদের স্পর্শ করতে পারে, মিটিয়ে দিতে পারে তাদের সকল পবিত্রতার অস্তিত্ব। আর সেই অস্তিত্বকে মিটিয়ে দিতেই নীরব ঘাতক রূপে কাজ করছি আমরা মা নামক তিনজন নিষ্ঠুর রমণী। সেই সাথে দেয়ালটাও যেন প্রত্যুত্তরে তাদের উদ্দেশ্যে হিসহিসিয়ে বলছে, সকল নারীদের গাড়ে মা মা গন্ধ থাকলেও সকল নারী মা হয়ে উঠতে পারে না। পারেই না। কিছু কিছু নারী মা-রূপী ধ্বংসকারীও হয়। শিশির ভেজা ঘাসের উপর পা টিপে টিপে হাঁটছে প্রিয়ন্তী। ঘাসের উপর জমে থাকা বিন্দু বিন্দু শিশির কোণাগুলো তার পায়ের আঙুলগুলোকে ছুঁয়ে দিচ্ছে শীতল স্পর্শে। প্রিয়ন্তী সেগুলোকে মারিয়ে সন্তর্পণে বাগানের মাঝ বরাবর আসে। বাগানের মাঝ বরাবর আসতেই থমকে দাঁড়ায় সে। দূর থেকে ভেসে আসা কুকুরের ডাকে বরফের ন্যায় জমে গিয়েছে তার কুয়াশায় সিক্ত পা দুটো। প্রিয়ন্তী ততস্থ হয়। ডাক অনুসরণ করে সন্ধিহান দৃষ্টি নিক্ষেপ করে বাড়ির প্রধান ফটকের দিকে, যেখানে বন্ধ গেটটার ওপাশে দাঁড়িয়ে আছে কালো কুচকুচে একটি কুকুর। ল্যাম্পপোস্টের আলোয় সেই কুকুরের চোখগুলো জলজল করছে। জলজল চোখেই সে জিভ বের করে তাকিয়ে আছে প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তী ঘাবড়ায় সেই দৃষ্টিতে। অন্ধকার ভীতি তার আগেই ছিল, সেই সাথে কুকুরের উপস্থিতি যেন সেই ভীতি আরও বাড়িয়ে দিয়েছে, যার দরুন তীব্র শীতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়। প্রিয়ন্তী স্থির হয়। এক হাতে কম্বলগুলোকে চেপে ধরে অন্য হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘামটুকু মুছে নেয় সন্তর্পণে। নিজেকে স্বাভাবিক করতে বড় বড় শ্বাস টেনে নেয় কয়েকটা। তবুও স্বাভাবিক হতে না পেরে ভয়ে ভয়ে পিছিয়ে আসতে থাকে বাড়ির দিকে। দুপা পিছিয়ে আসতেই দূর থেকে ভেসে আসে কিছু লোকের কণ্ঠস্বর। প্রিয়ন্তী চমকায়। সন্ধিহান দৃষ্টি তাক করতেই দেখতে পায় বাগানের বাঁদিকে কিছু সংখ্যক লোক রান্নার কাজে ব্যস্ত। তারা নিজেদের মতো কাজ করছে আর কাজের ফাঁকে ফাঁকে গল্পগুজব করছে। অন্ধকার থাকায় লোকগুলো তাকে দেখতে না পেলেও সে লোকগুলোকে দেখতে পেয়েছে স্পষ্ট, যার দরুন এতক্ষণ ভয় পেলেও সেই ভয়টা কমে আসে লোকগুলোর উপস্থিতিতে। প্রিয়ন্তী স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিজেকে ধাতস্থ করে পুনরায় মনে সাহস জুগিয়ে পা বাড়ায় বাগানের ডান দিকটায়। তার গলা শুকিয়ে আসছে। কম্বলগুলো পৌঁছে দিয়ে আগে পানি পান করতে হবে। তখন পানি পান করার উদ্দেশ্যে নিচে নামলেও পানি পান করার সুযোগ পায়নি সে। তার আগে কম্বল হাতে বেরিয়ে আসতে হয়েছে বাড়ির বাহিরে। কম্বল হাতে প্রায় 5 মিনিট যাবৎ জীর্ণশীর্ণ রুমটার সামনে দাঁড়িয়ে আছে প্রিয়ন্তী। এই রুমটাতে বাড়ির সকল পরিত্যক্ত জিনিসপত্র ফেলে রাখা হয়। তারা বাড়ির চিলেকঠার ঘরটা দখল করার পরপরই পরিত্যক্ত জিনিসগুলোর জায়গা হয় এই পুরনো রুমটাতে। মিহিয়াপুর বিয়ে উপলক্ষে রুমটাকে পরিষ্কার করে বাবুর্চিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। রুমটার সামনে দাঁড়িয়ে গায়ে ওড়নাটাকে ঠিক করে নেয় প্রিয়ন্তী। লোকগুলোকে কী নামে ডাকবে বুঝতে পারছে না সে। সে যখন সন্ধ্যায় রান্নার ওখানে গিয়েছিল তখন দেখেছে লোকগুলো বেশিরভাগই রহিম চাচার বয়সী। প্রিয়ন্তী স্থির হয়। সকল দোটানা ভুলে আমতা আমতা করে বলে, আসসালামু আলাইকুম চাচা, কেউ আছেন? একটু বাইরে আসবেন। প্রিয়ন্তী থামে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর কোনো সাড়া শব্দ না পেয়ে পুনরায় বলে, আমি আপনাদের জন্য কম্বল নিয়ে এসেছি। আপনারা নাকি লোক পাঠিয়েছিলেন কম্বলের জন্য? দ্বিতীয়বারের মতো কোনো সাড়া শব্দ না পাওয়ায় প্রিয়ন্তী চিন্তায় পড়ে। কম্বল হাতেই ভাবতে থাকে, লোকগুলো কি ঘুমিয়ে পড়েছে? তাহলে কি চলে যাবে সে? ভাবনাটা মাথায় আসতেই বাড়ির উদ্দেশ্যে পা বাড়ায় সে।
সহসাই তার পা জোড়া থেমে যায় গায়ে পড়া শীতল কুয়াশার স্পর্শে। এতক্ষণ ভয়ে আর আতঙ্কে শীতের তীব্রতা টের পায়নি, যার দরুন হঠাৎ শীতল স্পর্শে কেঁপে ওঠে প্রিয়ন্তী। শীতের তীব্রতা অনুভূত হওয়ায় তার মায়া হয় লোকগুলোর প্রতি। সে পুনরায় পিছু ফিরে তাকায় রুমটার দিকে। রাতের শেষ ভাগে শীতের তীব্রতা বাড়ে, তখন লোকগুলোর কষ্ট হবে ভেবে ঠিক করে সে রুমের ভেতরে যাবে। লোকগুলোকে ডেকে কম্বল বুঝিয়ে দিয়ে তবেই ঘরে ফিরবে। হয়তো সারা দিনের ক্লান্তিতে লোকগুলো ঘুমিয়ে পড়েছে, যার দরুন প্রিয়ন্তীর ডাক শুনতে পারছে না। প্রিয়ন্তী লম্বা একটা শ্বাস টানে, মাথার ওড়নাটাকে ঠিক করে কম্বলগুলোকে চেপে ধরে বুকের মধ্যেখানে। মনে সাহস জুগিয়ে কাঁপা কাঁপা পায়ে প্রবেশ করে রুমটার ভেতরে। রুমটাতে প্রবেশ করতেই তার চোখ ধাঁধিয়ে আসে অন্ধকারে। পুরো রুমে এক ফোঁটা আলোর রেশ না পেয়ে চমকিয়ে ওঠে সে। ভয় ভয় 2 কদম পিছিয়ে আসতেই খট করে দরজা লাগানোর শব্দ কানে আসে তার। আকস্মিক ঘটনায় প্রিয়ন্তী ভরকায়। আশেপাশে তাকালেও অন্ধকারের দরুন কিছুই দেখতে পায় না। দরজাটা ভেতর থেকে লাগিয়েছে নাকি বাহির থেকে লাগিয়েছে সেটাও বুঝতে পারছে না। প্রিয়ন্তী শুকনো ঢোক গিলে। অন্ধকার আর নিশ্চুপতা যেন ঘিরে ধরেছে তাকে। কি করবে বুঝতে না পেরে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, কে কে ওখানে? দরজা কেন লাগিয়েছেন? দরজাটা খুলুন। প্রিয়ন্তী থামে। ভয় আর আতঙ্কে তার হাত পা কাঁপছে, তবুও নিজেকে শান্ত রেখে পুনরায় বলে, আপনারা কি আমায় চোর ভাবছেন? আমি চোর নই। আপনাদের কম্বল দিতে এসেছি আমি। এই দেখুন আমার হাতে কম্বল। প্রিয়ন্তীর বনা কথাগুলো 4 দেয়ালে বাড়ি খেয়ে পুনরায় খিরে আসে তারই কানে। প্রিয়ন্তী ভীত চোখে তাকায়। তার শরীর হিম হয়ে আসছে। তার মনে হচ্ছে এই ঘরে সে ছাড়া আর কেউ নেই, অথবা হয়তো কেউ আছে। তখনই তার নাকে প্রবেশ করে নিকোটিনের ধোঁয়া। প্রিয়ন্তী তটস্থ হয়। সে দেখেছিল রান্নার ওখানে একজন লোক রান্নার ফাঁকে ফাঁকে অনবরত সিগারেট টানছিল। তাহলে কি সেই লোকটি এখন এই ঘরে আছে? নিজের করা প্রশ্নে নিজেই খুশি হয়। উত্তেজনাবশত 1 পা এগিয়ে যায় লোকটির দিকে। যদিও সে জানে না লোকটি কোন দিকে আছে, তবুও নিজেকে সামলে নিয়ে লোকটির উদ্দেশ্যে বলে, চাচা লাইটটা একটু জ্বালাবেন, অন্ধকারে ভয় করছে আমার। আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? প্রশ্নটা করার সাথে সাথেই জুতোর খটখট আওয়াজ কানে আসে প্রিয়ন্তীর। প্রিয়ন্তী পুনরায় চমকায়। রাতের বেলায় কেউ শু পড়ে থাকতে পারে সেটা যেন ভাবতেই পারছে না সে। সহসাই তার আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকটির পদচারণের শব্দ তীব্র হতেই 1 পা করে পেছোতে শুরু করে সে। রুমের শেষ প্রান্তে পৌঁছতে দেয়ালের সাথে ধাক্কা লাগে তার। ভয় মাথাটা পিছিয়ে ফেলতেই সেটা গিয়ে বাড়ি খায় দেয়ালের সাথে। তবে দেয়ালে বাড়ি খাবার আগেই সেটা গিয়ে ঠেকে তার মাথার পেছনে রাখা হাতের ওপর। প্রিয়ন্তী চোখ মুখ খিচে ফেলে। লোকটি কে বুঝতে পারছে না সে। সহসাই ওড়না চেপে ধরে ভীত কণ্ঠে জিজ্ঞেস করে, কে আপনি? কি চাই? এমন করছেন কেন? আমায় যেতে দিন প্লিজ। প্রশ্নটা শেষ হতেই বাহির থেকে আসা চিৎকার চেঁচামেচিতে হকচকিয়ে তাকায় প্রিয়ন্তী। এত রাতে মানুষজনের চিৎকারের কারণটা বোধগম্য হলো না তার। সহসাই বুকটা ধক করে উঠে অজানা আতঙ্কে। সেই ঘরে আছে জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। তবে এখন কি করবে বুঝতে পারছে না সে। এখান থেকে বেরোবেই বা কিভাবে সেটাও জানে না। তখনই দরজা ভেদ করে আসে আলোর ফুলকি। দরজা আর টিনের ফুটো দিয়ে আসা আলোর ঝলকানিতে রুমটা কিঞ্চিত আলোকিত হয়ে উঠেছে। সেই আলোর রেখায় প্রিয়ন্তী তটস্থ হয়। বাহিরে বেরোনোর পথটা চোখে পড়তেই লোকটিকে ধাক্কা দিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে আসে দরজার কাছে। দরজা খুলতে গিয়ে দেখতে পায় দরজাটি বাহির থেকে বন্ধ করা। প্রিয়ন্তী বিচলিত হয়, তবে নিজেকে ধাতস্থ করে দরজা ধাক্কা দিতে যাবে তার আগেই দরজাটি খুলে যায় তড়াক করে। সহসাই কিছু বুঝে ওঠার আগেই চুলের খোপায় টান লাগে তার। কেউ তার চুলের মুঠি ধরে টানতে টানতে বাহিরে নিয়ে আসছে। তার হাতের বাঁধন এতটাই প্রখর ছিল যে ব্যথায় কুকিয়ে ওঠে প্রিয়ন্তী, যার দরুন চোখের কোণে খানিকটা অশ্রুও ভর করে। অশ্রু জড়ানো চোখে তাকাতেই দেখতে পায় বাগানে টর্চ লাইট হাতে দাঁড়িয়ে আছে অসংখ্য লোকজন। সেই সবগুলো টর্চ লাইটের আলো তার দিকে তাক করা। প্রিয়ন্তী ভরকায়। সেই আলোর রশ্মিগুলো চোখে পড়তেই হাতের উল্টো পিঠ দিয়ে মুখ ঢেকে ফেলে। নিজেকে সামলে নিয়ে চোখ পিটপিট করে তাকাতেই মুখের ওপর পড়ে শক্তপোক্ত হাতের বলিষ্ঠ একখানা চর। চরের তীব্রতা এতটাই প্রখর ছিল যে টাল সামলাতে না পেয়ে 2 কদম পিছিয়ে যায় প্রিয়ন্তী। প্রিয়ন্তী পিছিয়ে যেতে পুনরায় তার চুলের মুঠি ধরে আগের জায়গায় এনে দাঁড় করায় সাহারা খাতুন। হাতে ধরে রাখা খোপাটা আরও শক্ত করে চেপে ধরে তেজি কণ্ঠে বলে, দেখুন ভাইজান, দেখুন, আপনাদের আদরের ভাগ্নি রাত বিরাতে রাসলীলা করছে। আপনাদের চোখে আড়ালে পরপুরুষের সাথে রাত কাটাচ্ছে। ছি ছি ছি, চরিত্রহীনা মেয়ে একটা। সাহারা খাতুন থামেন।
চুলের খোপাটা আরেকটু চেপে ধরে প্রিয়ন্তীর মুখটা কাছে এনে কাটকাট কণ্ঠে জিজ্ঞেস করে। হ্যাঁ রে, এই বয়সেই এত? এটাই প্রথম নাকি আগেও এমন করেছিস? কটা বাচ্চা নষ্ট করেছিস বলতো? কথাটা কানে আসতেই পুরো শরীর রি রি করে ওঠে প্রিয়ন্তীর। অবিশ্বাস্য চোখে তাকায় মা নামক মহিলাটির দিকে। প্রিয়ন্তীর সাথে চোখাচোখি হতেই সাহারা খাতুন মুখ বাঁকান। প্রিয়ন্তী চোখ ঘুরিয়ে তাকায় সামনে লাইট হাতে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে। চোখে অশ্রু জমে থাকায় সামনে সবকিছু ঝাপসা লাগছে তার। তবুও তৎক্ষণাৎ তার চোখ গিয়ে পড়ে দূরে দাঁড়িয়ে থাকা তার মামাদের দিকে। তার মামারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মুখাবয়বে কাঠিন্যতা বিরাজ করছে সকলের। সেই কাঠিন্যতায় প্রিয়ন্তীর বুকটা ধক করে ওঠে। সহসাই মনে প্রশ্ন জাগে, মামারা কি তাকে খারাপ ভাবছে, ভুল বুঝছে, তার চরিত্র নিয়ে তোলা প্রশ্নগুলো বিশ্বাস করছে? প্রশ্নগুলো ভাবনায় আসতেই তড়িৎ বেগে তাদের কাছে ছুটে যায় প্রিয়ন্তী। নবাব চৌধুরী পায়ের কাছে বসে কান্নারাত কণ্ঠে বলে,